হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পরে আজকে আমরা এসেছি ক্লাস 8-এর কিছু সাজেশন নিয়ে। তো ক্লাস 8-এর লাইফ সায়েন্সের যে একটা চ্যাপ্টার রয়েছে খাদ্য এবং খাদ্য উৎপাদন, সেই চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। সেটা হলো যেটা নিয়ে এসেছি সেটা হলো ক্লাস 8-এর। তো তোমরা স্ক্রিন দেখতেই পাচ্ছ। তো এবার আমরা শুরু করতে চলেছি আমাদের এই সাজেশন শুরু করতে চলেছি। তো আমরা দেখে নিই, স্ক্রিনে প্রথমেই লেখা রয়েছে। তো কৃষিবিজ্ঞান কাকে বলে? 1 নম্বরে রয়েছে কৃষিবিজ্ঞান কাকে বলে। বিজ্ঞানের একটা শাখায় খাদ্য উৎপাদনের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়, একে কৃষিবিজ্ঞান বলা হয়। তাহলে বিজ্ঞানের এই শাখাটিকেই কৃষিবিজ্ঞান বলা হয়। তারপর কি রয়েছে? উদ্যান বিজ্ঞান বলতে কি বোঝো? হর্টিকালচার। উদ্যান বিজ্ঞানের কথা হলো হর্টিকালচার, ঠিক আছে। তো কৃষিবিজ্ঞানের যে শাখায় সবজি এবং ফল চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকে উদ্যান বিজ্ঞান বলা হয়। আমি এই ভিডিওটাকে খুবই শর্টকাটে করতে চাই। তো তোমরা যদি চাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে পিডিএফটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। তো উদ্যান বিজ্ঞান হলো। এবারে 3 নম্বরে যাচ্ছি, ছোলা, মটর, বিন এগুলি কী জাতীয় ফসল? ছোলা, মটর, বিন হলো ডাল জাতীয় ফসল। তাহলে কী জাতীয় ফসল? হলো ডাল জাতীয় ফসল। দুটি বাগিচা ফসলের উদাহরণ দাও। চা, কফি হলো বাগিচা ফসল। 3টি সবজির নাম লেখো। 3টি সবজির নাম হলো টমেটো, বাঁধাকপি, বেগুন। সবাই যেন বাঙালি মানুষ। 6, দুটি তন্তু জাতীয় ফসলের উদাহরণ দাও। দুটি তন্তু জাতীয় ফসল হয়ে যাবে পাট ও কার্পাস। ভিল এবং সরষে। ভিল এবং সরষে কী জাতীয় ফসল? এটা তৈলবীজ জাতীয় ফসল। মশলা পাওয়া যায় এমন দুটি ফসলের নাম লেখো। মশলা পাওয়া যায় আমরা জানি, এমন দুটি ফসল হলো আদা এবং লঙ্কা। তো মশলা পাওয়া যায় এমন দুটি হলো আদা এবং লঙ্কা। তারপর আমরা চলে যাচ্ছি, নাহলে হচ্ছে নিম, তুলসী। নিম, তুলসী কী ধরনের গাছ? ঔষধি গাছ। দুটি কন্দ জাতীয় ফসলের উদাহরণ দাও। দুটি কন্দ জাতীয় ফসল হলো আলু, আদা। চিনি পাওয়া যায় এমন দুটি ফসল হলো আখ, বিট। দুটি অলংকারিক উদ্ভিদের নাম হলো ক্যাকটাস, বেগেনভেলিয়া। খারিফ ফসল কখন চাষ হয়? খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট, তো এটা করে নাও। খারিফ ফসল কখন চাষ হয়? জুন জুলাই মাসে। 2 ইম্পর্টেন্ট, স্টার মার্ক। খারিফ ফসলের চাষ কোন জলবায়ুর উপর নির্ভরশীল হয়? দক্ষিণ পশ্চিম মৌসুমী জলবায়ুর উপর। তাহলে খারিফ ফসলের চাষ কোন জলবায়ুর উপর? দক্ষিণ পশ্চিম মৌসুমী জলবায়ুর উপর নির্ভরশীল হয়। রবি ফসল কখন তোলা হয়? রবি ফসল মার্চ এপ্রিল মাসে তোলা হয়। ছুটির খারিফ ফসলের উদাহরণ দাও। ধান, ভুট্টা, তুলো, চিনাবাদাম এবং হলো খারিফ ফসল। রবি ফসল হলো সাধারণত কোন ঋতুতে রোপণ করা হয়? রবি ফসল কোন ঋতুতে রোপণ করা হয়? শীত ঋতুতে। তো আমরা চলে যাচ্ছি পরের পাতাতে কি আছে দেখে নিচ্ছি। বলছে কোন ফসলের চাষ শুরু করার আগে কি করা হয়? কোন ফসল চাষ শুরু করার আগে মাটিকে চাষের উপযোগী করে তোলা জরুরি। তারপরে আছে 19-এর কেঁচো ও অন্যান্য জীবাণুরা মাটিতে কি উপকার করে? তাহলে এরা মাটির জৈবাংশ বা হিউমাস বাড়াতে সাহায্য করে। ভূমিকর্ষণ কি? যে পদ্ধতিতে চাষের জমি মাটির উপর আলগা করা হয় তাকে জমি চষা বা ভূমিকর্ষণ বলা হয়। তারপরে হচ্ছে ভূমিকর্ষণের জন্য প্রাচীনকাল থেকে কি ব্যবহার করা হয়েছে? প্রাচীনকাল থেকে ভূমিকর্ষণের জন্য লাঙল ব্যবহার করে আসছে। কৃষিকাজ কি? ফসল উৎপাদনের জন্য কৃষিকাররা যে সমস্ত কাজ করতো তাকেই কৃষিকাজ বলা হয়। উদ্ভিদরা জল ও নানান খনিজ মৌল কোথা থেকে পায়? মাটি থেকে উদ্ভিদ জল আর খনিজ পায়। কোথা থেকে পায়? মাটি থেকে। মাটিতে কী কী থাকে? মাটিতে থাকে বিভিন্ন খনিজ পদার্থ, জল, বায়ু, পচা গলা জৈব বস্তু আর বিভিন্ন জীব। চলে যাচ্ছি পরের পেজে রয়েছে নিড়ানি কি? প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, প্রথম প্রশ্ন রয়েছে নিড়ানি কি? নিড়ানি হলো চাষের জায়গায় ব্যবহৃত এক ধরনের যন্ত্র যার সাহায্যে জমি থেকে আগাছা তুলে ফেলা আর মাটি আলগা করা হয়। বর্তমানে বড় বড় চাষের জমি কর্ষণ করতে কিসের সাহায্য নেওয়া হয়? ট্রাক্টরের সাহায্য নেওয়া হয়। বীজ বোনার আগে চাষিরা বীজগুলিকে কথাই কারণে ডুবিয়ে নেন। বীজ বোনার আগে চাষিরা বীজগুলিকে কোনো রাসায়নিক বিশুদ্ধকে ডুবিয়ে নেন, কারণ ওই রাসায়নিক পদার্থগুলিকে বীজগুলি থেকে জীবাণু সংক্রমণ থেকে রক্ষা করা হয়। কে উদ্ভিদের এই পুষ্টিগুণগুলো সরবরাহ করে? মাটি উদ্ভিদের পুষ্টিগুণগুলো সরবরাহ করে। সার কি? মাটি থেকে উদ্ভিদের পুষ্টি উপাদান ঘাটতি পুড়িয়ে দিয়ে উদ্ভিদের বৃদ্ধির সহায়ক যেসব পদার্থ তাকে সার বলে। সার, এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, তো এখানে হবে সার কত রকমের?
সার কত রকমের হয়, কত রকমের ও কী কী? তাহলে সার হয়, প্রিন্টিং মিস্টেক, সরি, আই এম রিয়েলি ভেরি সরি। সার কত রকমের ও কী কী? সার এখানে 2 রকমের, যথা জৈব সার আর অজৈব সার। তারপরের পেজে আমরা দেখে নিই কী আছে তারপরের পেজের কোশ্চেনগুলো। জৈব সার কীভাবে তৈরি হয়? জৈব সার কীভাবে তৈরি করা হয়? তাহলে মৃত উদ্ভিদ আর প্রাণীদের পচা বজ্র পচিয়ে তৈরি করা হয় জৈব সার। শস্য আবর্তন, একই ফসল বারবার জমিতে চাষ না করে মাঝে একবার অন্য ফসলের চাষ করা হয়, এটাকে শস্য আবর্তন বলে। এটাতে তোমরা আরও যোগ করে নিতে পারো। এর ফলে জমির উৎপাদনও বেশি হয়। প্রত্যেক উদ্ভিদ বেঁচে থাকার জন্য অত্যাবশ্যক জিনিস কি? উদ্ভিদ বেঁচে থাকার জন্য অত্যাবশ্যক জিনিস হলো জল। উদ্ভিদের দেহে প্রায় কত % জল থাকে? 90%। কয়েকটা আগাছানাশক রাসায়নিক নাম: 2,4-D ডায়াফান, পিক্লোরাম। আশা করি তোমরা এগুলো বিজ্ঞান বইয়ে পড়েছো, তাও আমি একটু সাজেশন হিসেবে দিয়ে দিলাম, যেগুলো ইম্পর্টেন্ট হতে পারে তোমার পরীক্ষার পড়ার জন্য। কয়েকটি আগাছার নাম লেখো: পার্থেনিয়াম, চেনোপেডিয়াম, অ্যামারাস্থাস, ঘাস প্রভৃতি। ফসলের ক্ষতিকারক কয়েকটি কীটপতঙ্গের নাম লেখো। বিভিন্ন পোকা, যেমন এরা বলছে বিভিন্ন পোকা, যেমন হচ্ছে পঙ্গপাল, উই, গুবরেও জাতীয় পোকা ইত্যাদি। তো আমরা এবার চলে যাচ্ছি নেক্সট পেজে, দেখে নিই কী আছে। তো অজৈব সার কী ধরনের উদ্ভিদ? অজৈব সার কী ধরনের উদ্ভিদ? জৈব সার হলো রাসায়নিক পদার্থ। অজৈব সার প্রধানত কোন কোন মৌলের ঘাটতি পূরণ করে? নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। এন নাইট্রোজেন, পি ফসফরাস, কে পটাশিয়াম। ওকে, তারপরে কি আছে দেখে নিই। মাটিতে অত্যাধিক অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করলে কি ক্ষতি হয়? মাটিতে অত্যাধিক মাটির আম্লিক ভাব বেড়ে যায়। সোডিয়াম নাইট্রেট ব্যবহার মাটির কি ক্ষতি করে? মাটির ক্ষারকীয়তা বেড়ে যেতে পারে। কোন ধরনের উদ্ভিদ চাষ করলে মাটির নাইট্রোজেন বেড়ে যায়? সিম্ব গোত্রীয় উদ্ভিদের চাষ করলে নাইট্রোজেন বেড়ে যায়। তাহলে কোন ছত্রাকের ফলে গমের মরিচা রোগ হয়? পাকসিনিয়া গ্রামিনিস। এই ছত্রাকের ফলে। ফসল ধ্বংসকারী প্রাণীদের কয়টি পদ্ধতি দমন করা হয়? 2টি পদ্ধতি, যেটা রাসায়নিক পদ্ধতি আর হচ্ছে যে জৈবিক পদ্ধতি। এই পেজটা কমপ্লিট হলো, চলে আসি পরের পেজে। বলা আছে যে বর্তমানে কোন মেশিনের সাহায্যে ফসল তোলা আর ঝাড়াই করা হয়? বর্তমানে কম্বাইন হারভেস্টার বা কম্বাইন নামে মেশিন যন্ত্রের সাহায্যে। ইঁদুর জাতীয় প্রাণীদের দমনে সাহায্য করে 2টি রাসায়নিক নাম লেখো: জিঙ্ক ফসফাইড আর ওয়ারফেরিন। মারাই কি জানো? এটা তোমরা দানা জাতীয় ফসলের ভোজ্য অংশ থেকে ফসল উদ্ভিদ আলাদা করার পদ্ধতিকে মারাই বলে। জাব, ফসল তুলে নেওয়ার পর কাণ্ডের যে অংশ সেগুলো হলো ভুসি, গবাদি পশুদের খাবার হিসেবে দেওয়া হয়। গবাদি পশুদের এই খাবারকে জাব বলে। তারপরে দেখে নিচ্ছি কি আছে। তারপরে আছে যে ধানকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি? ধানকে 3 ভাগে ভাগ করা যায়, যথা আইস, আমন এবং বোরো। উৎপাদনের ক্ষমতা অনুসারে ধানকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে, যথা অপেক্ষা কম ফলনশীল আর হচ্ছে যে এই অপেক্ষাকৃত কম ফলনশীল আর অপেক্ষাকৃত উচ্চ ফলনশীল। তারপরে আমাদের চলে যাচ্ছি নেক্সট পেজে। উৎপাদনের ক্ষমতা অনুসারে ধানকে কয় ভাগে ভাগ করা হয়? ধানকে যথা 2 ভাগে, এটা তো আমরা করলাম, সরি একটু প্রিন্টিং মিস্টেকও নয়, মানে এটা ডাবল চলে এসেছে। তো আমন ধান কখন চাষ হয়? আমন ধান বর্ষাকালে চাষ হয়। কোন ধরনের মাটি ধান চাষের পক্ষে উপযোগী? মাটি এঁটেল মাটি আমন ধানের পক্ষে উপযোগী। দেশি আমন ধানের মধ্যে উৎকৃষ্ট জাবগুলো কি? দেশের মধ্যে হচ্ছে ভাষামানিক, ঝিঙ্গাসাল, রঘুসাল, পাটনাই 23, বাসমতি প্রভৃতি। রত্না ধান কতদিনের মধ্যে পেকে যায়? 95 থেকে 115 দিনের মধ্যে। জয়ন্তী ধান পাকতে কতদিন সময় লাগে? 116 থেকে 135 দিন। বোরো ধান কখন কাটা হয়? মার্চ এপ্রিল মাসে। 2টি দীর্ঘমেয়াদী জাতের ধান বীজের নাম হলো স্বর্ণ, মাসুরি, পঙ্কজ। তো তারপরে কি রয়েছে আমরা দেখে নেব তারপরের পেজে। তোমরা জানি যে এটা ভারতের অন্যতম প্রধান খাদ্যশস্য কি? ভারতের এটা প্রথম খাদ্যশস্য, যদিও এটা প্রিন্টে উঠেনি, তবে এটা হবে ধান। এটা হয়ে যাবে ধান। নেক্সট পেজে চলে যাচ্ছি। নেক্সট পেজে আছে ভারতের এই তো প্রধান খাদ্যশস্য ধান রয়েছে, তো ঠিক আছে। ভারতের কোন কোন রাজ্যের খাদ্যের উৎপাদন সবচেয়ে বেশি হয়? পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, তামিলনাড়ুতে ধানের উৎপাদন সবচেয়ে বেশি হয়। চাল কোথা থেকে পাওয়া যায়? ধান থেকে চাল পাওয়া যায়। তারপরে হচ্ছে চাল থেকে কত পাওয়া যায়? ধান থেকে। চালের পুষ্টিগত গুরুত্ব: চালে 79.1% কার্বোহাইড্রেট, 6% প্রোটিন, 0.4% বিভিন্ন মৌল থাকে।
ধানের ভুসি থেকে কী পাওয়া যায়? তেল পাওয়া যায়। গোল্ডেন রাইস কি? ভিটামিন এ চাহিদা মেটাতে কৃষি বিজ্ঞানীরা এক বিশেষ ধরনের ধান তৈরি করেছেন যা গোল্ডেন রাইস নামে খ্যাত। আউশ ধান বোনার সময় জমি কেমন হতে হবে? আউশ ধান বোনার সময় জমি নরম হতে হবে। ফলের রাজা কাকে বলা হয়? এর জন্মস্থান কোথায়? ফলের রাজা আমরা সবাই জানি আমকে বলা হয়। এর জন্মস্থান হচ্ছে আমের জন্মস্থান হলো ভারতবর্ষ। আমের জন্মস্থান ভারতবর্ষ। নেক্সট পেজে চলে গেছে এটা। তারপরে রয়েছে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় আমের চাষ? পশ্চিমবঙ্গের কোথায় কোথায় আমের চাষ সবচেয়ে বেশি ভালো হয়? মালদা, মুর্শিদাবাদ, নদিয়াতে। আম চার বৃদ্ধিতে কোন সারের চাহিদা? নাইট্রোজেন। আমে কী কী খাদ্য উপাদান থাকে? আমে প্রোটিন, ফ্যাট, খনিজ পদার্থ, সিএ, পি, এফি ইত্যাদি থাকে, যেমন প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি কমপ্লেক্স ও সি থাকে। আম গাছে কয়েকটি কলম পদ্ধতি উল্লেখ করো। আম গাছে কলম পদ্ধতি জোর কলম, ভিনিয়ার কলম, চিপ কলম, মাটির কলম। আম গাছের কলমের সবচেয়ে প্রচলিত পদ্ধতি কি? জোর কলম সবচেয়ে প্রচলিত পদ্ধতি। জোর কলম সবচেয়ে প্রচলিত পদ্ধতি। আমাদের দেশের কোন সময় আম চারা লাগানো হয়? বর্ষাকালে। এটা ইম্পর্টেন্ট, আমি জানি এটা ইম্পর্টেন্ট হবে। তো এটা হবে তাহলে বর্ষাকালে। তো নেক্সট আমরা দেখে নিই কি আছে। নেক্সট রয়েছে যে আমাদের দেশে সাধারণত কোন সময় আম চারা লাগানো হয়? সেটা তো বর্ষাকালে। এটাই মাত্র হলো মানে ইম্পর্টেন্ট, একদম টু ইম্পর্টেন্ট। তারপরে রয়েছে পশ্চিমে সাধারণত কোন মাসে আমের মুকুল আসে? পৌষ মাঘ মাসে। আমের চাষের জন্য কীরকম মাটি উপযোগী? উর্বর দোআঁশ মাটি। কয়েকটি ভালো জাতের আমের নাম লেখো। হিমসাগর, বোম্বাই ল্যাংড়া, গোলাপ খাস, পেয়ারাফুলি, রানী পসন্দ, চৌসা, আরফালি প্রভৃতি। ঝুমকো ফজলি আম সব থেকে শেষে বাকি, মানে ছোট ধরনের। সমুদ্রপৃষ্ঠ থেকে কত মিটার উচ্চতা অবধি আম গাছ ভালো জন্মায়? 1500 মিটার, 1.5 কিমি। তারপরে বলছে পশ্চিমবঙ্গের কোন আম সবচেয়ে আগে পাকে? গোলাপ থাস, মানে এটা গোলাপ খাস হবে, ঠিক আছে, থাস হয়েছে, তো এটা যেটা হয়ে যাবে গোলাপ খাস। অঙ্গজ বিস্তার। অঙ্গজ বিস্তার কি? নেক্সট পেজে দেখে নেবো আমরা। অঙ্গজ বিস্তার কি? অঙ্গজের কোনো একটা অঙ্গ থেকে নতুন উদ্ভিদ তৈরি করা অঙ্গজ বিস্তার বলে। এটি কৃত্রিম পদ্ধতিতে বানানো হয়। চাষের আদি নিবাস কোথায়? চাষের দক্ষিণ পূর্ব এশিয়া, ইরাবতী নদী অবস্থিত চাষের আদি নিবাস। পৃথিবীতে সবচেয়ে বেশি চা উৎপাদনকারী দেশ কী কী? চীন, ভারত, কেনিয়া, শ্রীলঙ্কা, টার্কি। পৃথিবীর সবচেয়ে বেশি ভারতের প্রথম চা উৎপাদনকারী রাজ্যগুলো কী কী? আসাম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা। চায়ের চাষ কোথায় ভালো হয়? 1000 থেকে 25,000 উঁচু এলাকায়, মোটামুটি অম্ল মাটিতে। ভারতের কোন কোন জায়গায় চা বিখ্যাত? ভারতের নানা জায়গায় চা বিখ্যাত, তার মধ্যে দার্জিলিং, আসাম, নীলগিরির চা বিখ্যাত। তারপরের পেজে কি রয়েছে? একটু ভিডিওটা খুব তাড়াতাড়ি শর্টলি আমাকে কমপ্লিট করতে হবে, তাই আমি একটু তাড়াতাড়ি করছি, কিছু মনে করো না। তো নেক্সটে আছে কয়েকটি চাষের জাতের উল্লেখ করো। চীনা জাত, আসামি জাত আর ক্যাম্বোড শঙ্কর জাত। কীভাবে চা শঙ্কর বংশবিস্তার করানো হয়? এই দুভাবেই, মানে বীজ থেকে বা উদ্ভিদ থেকে, এই দুভাবেই হয় বংশ বিস্তার করানো। চা কী ধরনের ফসল? চা ধরনের পানীয় ফসল। চা পাতা তৈরির জন্য বাণিজ্যিক চাকে হয় ভাগে। 3 ধরনের আছে, ব্ল্যাক টি, অলং টি, গ্রিন টি। উলং চা, কালো চা, সবুজ চা, ঠিক আছে। তারপর রয়েছে সারা পৃথিবীতে চা বেশি উৎপাদন হয় 75%। কয়েকটি মৌমাছি পদার্থ, পাহাড়ি মৌমাছি, ভারতীয় মৌমাছি, ছোটো মৌমাছি, ইউরোপীয় মৌমাছি। মৌচাষ কি? বিজ্ঞানসম্মত বা কৃত্রিম উপায়ে মৌমাছি প্রজনন। এটা হলো মৌমাছি মধুমাক্ষা শিলা বা এপিয়ারি কি? তো মৌমাছি পালন করার জন্য কৃত্রিম উপায়, ঠিক আছে। তো নেক্সট আমরা দেখে নিচ্ছি। নেক্সট রয়েছে ভারতে মৌমাছি পালনের জন্য কীরকম, এটা কীরকম হবে, ঠিক আছে। তো কীরকম পদ্ধতি ব্যবহার করা হয়? মৌমাছি পালনের 2 ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়, দেশীয় পদ্ধতি, আধুনিক পদ্ধতি। মৌমাছিদের কাছ থেকে আমরা কী কী পাই? মৌমাছির কাছ থেকে মধু আর মোম পাই। মৌমাছি সাধারণত মধু আর মোম পায়। তারপরে আছে মৌচাক সাধারণত কয় ধরনের মৌমাছি থাকে? 3 ধরনের মৌমাছি থাকে, পুরুষ মৌমাছি, রানী মৌমাছি আর শ্রমিক মৌমাছি। মৌমাছির কী ধরনের জীব? মৌমাছির সমাজবাদী জীব, ল্যাটাটিস ফ্যাক, ঠিক আছে। রানী মৌমাছির কাজ কি? রানী মৌমাছির কাজ ডিম পাড়া। পুরুষ মৌমাছির কাজ কি? পুরুষ মৌমাছির সঙ্গে রানী মৌমাছির সঙ্গে প্রজননে অংশ নেওয়া। পোল্ট্রি পাখি কি? অর্থনৈতিক গুরুত্ব রয়েছে এমন পাখিরাই হলো পোল্ট্রি পাখি, যেমন হাঁস, মুরগি। নেক্সট পেজে চলে যাচ্ছি। তো এই পেজে আমাদের শেষ, তো লাস্ট পেজে আমরা রয়েছি। এখান থেকে হবে, এগুলো কমপ্লিট হয়ে গেছে। একটু অর্থকারী পাখির নাম লেখো। পোল্ট্রি মুরগি থেকে একটা অর্থকারী পাখি। লেঘন বছরে কটা ডিম পাড়তে পারে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, স্টার মার্ক দেওয়া রয়েছে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা।
150 থেকে 200টি ডিম পারতে পারে। দুটি সঠিক মাংস উৎপাদনকারী পোলট্রি পাখির নাম, এটা আসিল, চিটাগাং, বার্মা, কোচিনে হবে। তারপরে রয়েছে লাস্ট এবং ফাইনাল, আমি যেটা ইয়েলো কালার দিয়ে সমাপ্ত করলাম। নন সিটার মুরগি বলতে কি বোঝো? নন সিটার মুরগি হয়তো তোমরা জানো, ব্ল্যাক কালিতে আমি লিখে দিচ্ছি। এটা হবে নন সিটার মুরগি হবে লেগহর্ন। একটু গ্ল্যাপ করে দেখে নিচ্ছি। নন সিটার মুরগি কি হয়ে যাবে? লেগহর্ন। নন সিটার মুরগি হয়ে যাবে লেগহর্ন। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? লাইক, শেয়ার, কমেন্ট কিন্তু তোমাদের কাছ থেকে লাইক শেয়ার করো। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। যদি কোনো সমস্যা হয় বা কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট করে দিও, ঠিক আছে? তো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো লাগলে বলে দিয়েছি। থ্যাংক ইউ, বাই বাই টু ভিডিও, বাই।